রাজনৈতিক নেতারা তো ক্ষমতা চায়, তারা চেয়ারে বসে, কে মানে চেয়ারে বসবে, কে চাঁদা আদায় করবে, কে কিভাবে বাড়িঘর বানাবে, কে বিদেশে টাকা পাঠাবে, সেই তালে আছে আর কি সেই সমস্ত। অথচ আমরা দেখলাম বিদেশ থেকে আমদানি করা কিছু লোক নিয়ে এসে যারা এই দেশ ভালো লাগে না, তাদের বিদেশে আরাম এসে দিন কাটাবে, এইখানে দেখলাম ভাড়াটিয়ার মতো এসে এইখানে সংস্কার কমিটির চেয়ারম্যান সংস্কার করলো, উপদেষ্টা হলো, তারা এসে আমাদের কাছে কি একটা দিয়ে গেলে সেটা আসলে বাস্তবে কি সেটা আমরাও জানি না আর কি। উচ্চকক্ষে আছে পেয়ার, এখানে উচ্চকক্ষে পেয়ার, অথচ পেয়ার দরকার ছিল হচ্ছে নিম্নকক্ষে। যেদিন বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে আমরা একটা দেশ পেলাম, যে একটা বৈষম্যহীন দেশ আমরা করতে পারবো, তো সেখানে যাদেরকে নিয়ে সংস্কার কমিটি হলো, তো সংস্কার কমিটি তো তারা এখন এতদিন ধরে দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে এমন একটা সাজেশন দিয়ে গেলেন, সেটা মানে ইহকালও না পরকালও না, মানে এর যে ইহকালে কি হবে এবং পরকালে কি হবে কিছুই হলো না, মানে একটা অশ্বডিম্ব পেরে দেওয়া ছাড়া আর কিছুই না। আপনারা যদি প্রাচীন ভারতের একটা দেখি, যে রাষ্ট্র চালাইতে হচ্ছে ক্ষত্রিয়রা, আর এই সমস্ত দেশ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আইন কানুন করতে হচ্ছে ব্রাহ্মণরা। আজকে যদি এখানে ফরহাদ মাজার, আমাদের সাদিক ভাই সহ অন্যান্য যারা রাষ্ট্র চিন্তা করে নিঃস্বার্থভাবে, যারা কোনো লোভ লালসাহীনভাবে রাষ্ট্র পরিচালনা করার ইচ্ছা নাই তাদের, যারা দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক, তাদেরকে নিয়ে যদি সংস্কার কমিটি করা হতো, তাদের মতামত নিয়ে যদি একটা কিছু হতো। রাজনৈতিক নেতারা তো ক্ষমতা চায়, তারা চেয়ারে বসে, কে মানে চেয়ারে বসবে, কে চাঁদা আদায় করবে, কে কিভাবে বাড়িঘর বানাবে, কে বিদেশে টাকা পাঠাবে, সেই তালে আছে আর কি। তো তাদের দিয়ে তো সংস্কার হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা দেখলাম যে সেই সমস্ত লোকের মতামত নিচ্ছে যারা প্রকৃতভাবে দেশ ভালোবাসে, যারা দেশের কল্যাণ চায়, দেশের উন্নয়ন চায়, এই দেশটাকে ঝড় ঝঞ্ঝা হোক, মারামারি হোক, কাটাকাটি হোক, এই দেশ ছেড়ে পালিয়ে দেয় না সেই সমস্ত। অথচ আমরা দেখলাম বিদেশ থেকে আমদানি করা কিছু লোক নিয়ে এসে যারা এই দেশ ভালো লাগে না, তাদের বিদেশে আরাম এসে দিন কাটাবে, এইখানে দেখলাম ভাড়াটিয়ার মতো এসে এইখানে সংস্কার কমিটির চেয়ারম্যান সংস্কার করলো, উপদেষ্টা হলো, তারা এসে আমাদের কাছে কি একটা দিয়ে গেলে সেটা আসলে বাস্তবে কি সেটা আমরাও জানি না আর কি। তো সেই দিক দিয়ে এই একটা বিষয় দেখেন, আজকে নির্বাচন হলে, নির্বাচনের আগে আমরা চট্টগ্রামে এক ভদ্রলোক যখন খুন হয়ে গেল, তো আগামী নির্বাচন কি একটা অবস্থা হবে সেটা তো এসের ব্যাপার। তো ডিজিটাল যুগ দেখেন, একটা ভালো পরিবেশ আনতে পারতো, যে প্রত্যেক মোবাইলে, যেমন আমার নির্বাচন কমিশন একটা অ্যাপস তৈরি করতে পারতো, যে আইডি দিয়ে প্রত্যেকের আইডিতে একটা অ্যাপস তৈরি হবে, মানে অ্যাপস হবে, সেখান থেকে ঘরে বসে সে কিন্তু ভোট দিতে পারতো, মানে প্রতীক দিয়ে। এইটা কিন্তু তারা করলো না। এখন মারামারি কাটাকাটির যে সিস্টেম সেটা কিন্তু হয়ে গেছে, এখন সহজভাবে আজকাল ডিজিটাল যুগে সেটা করা সম্ভব ছিল। আজকে আমরা সারাদিন ধরে ভারতের গালাগালি করতেছি, ভারতের আধিপত্যবাদ, ভারত যেভাবে মানে করে ওনারা ঠিক সেইভাবেই আমাদের কাছে অ্যাপ্লাই করে। ভারতের উচ্চ কক্ষে আছে পেয়ার, এখানে উচ্চ কক্ষে পেয়ার, অথচ পেয়ার দরকার ছিল হচ্ছে নিম্নকক্ষে, যেখানে এখনো যে অবস্থা আছে, এই নিম্ন কক্ষে যদি ওই পেয়ার না হয়, তাহলে তো সেই ফ্যাসিবাদ আবারও আসবে। সেই আপনার তো ভোট মনে করেন যে একেবারে সুষ্ঠু ভোট হয়ে যাবে, এখানে আধিপত্য বিস্তার হবে না, অবশ্যই হবে, এখানে ভোট কাটাকাটি হবে, এখানে মারামারি হবে, টাকার ধনধানানি হবে। সেখানে বলছে যে হবে কি বলছে, ওই পোস্টার করা যাবে না, কিন্তু ডিজিটাল ব্যানার তৈরি করতে পারবে। তো একটা ডিজিটাল যে কি বলে ওটা তৈরি করতে কত টাকা লাগে? যারা গরিব মানুষ, যারা এমনি সাধারণ মানুষ, যারা চাঁদাবাজি করে না, ঘুষ দুর্নীতির টাকা নাই, তারা তো এই নির্বাচনে ওই যারা টাকা পয়সা আছে তাদের সঙ্গে সমানভাবে প্রচার করতে পারবে না। বলতে ঠিক আছে, শুধুমাত্র লিফলেট করতে পারবে, আর কিছুই করতে পারবে না। কিন্তু সেখানে না, সেখানেও কিন্তু ওই বৈষম্য রয়েই গেল। আবার যখন আমরা দেখলাম, যদি আমাদের একটা ভাই বলছেন যে এখানে হিন্দু মুসলিম এগুলো করা যাবে না, না ঠিকই করা যাবে না, কিন্তু আপনার 47 সালে কিন্তু আমরা সেইটাই করছি, হিন্দুদের সঙ্গে আমরা থাকবো না, হিন্দুদের থেকে আলাদা হতে চাই, আলাদা হয়ে দেশ পাওয়ার পর এখন মাইনরিটিগুলো অস্বীকার। মাইনরিটি তো আছে, এবং আজকে একসময় সেই 47 সালের 33% মাইনরিটি আজকে তো বিলুপ্তির দিকে। তো সেখানে তাদের তো 2-4টে কথা শোনার দরকার ছিল, তারা কিন্তু সেটাও শুনলো না। আমাদের তো প্রতিনিধি নাই, সে বিষয়টা নেই। তো সব